আচ্ছা, আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এই টপিকটা আজকে আমরা স্টার্ট করছি, ঠিক আছে? এবং এই যে টপিকটা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এটা তোমাদের ওই যে লাস্ট যে মানে পেপার ওয়ানের একদম যে লাস্ট যে ইউনিটটা বেসিক রিসার্চ মেথডস যেটা রয়েছে, সেই বেসিক রিসার্চ মেথডস এর মধ্যে রয়েছে, ঠিক আছে? তো সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে কে কি বোঝো, কেউ যদি একটু যদি বলো আমাকে। সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে সৌম্যদীপ জানা আছে? না স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার এই ক্লাস 10 এর দিকে যে অঙ্কগুলো থাকতো ওজাইফ মিন মিডিয়ান মোড, ওটা ওই চ্যাপ্টারটা টোটাল এরকম মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নাম দিয়ে থাকতো, এটা জানি। হ্যাঁ, ওইগুলো হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে পড়ে। মিন মিডিয়ান মোড এইগুলোকে আমরা বলে থাকি সেন্ট্রাল টেন্ডেন্সি। তো জানা আছে কিছু, মানে কিছু জানো সেন্ট্রাল টেন্ডেন্সি ব্যাপারে? মানে স্যার ওইখানে ক্যালকুলেশনের মেথড গুলো জানা আছে, মানে শর্টকাট মেথড বা এই অঙ্কতে যে যতটা আছে ততটা অল্প একটু জানি, আর বেশি জানি না স্যার। ওজাইভ আছে, তারপরে এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটাই হয়তো অঙ্কের মাধ্যমে একটু দেখেছি, আর আর কিছু জানি না। শান্তনু বা কেউ কিছু জানো? না স্যার। সুরেশ? ফাইন। তবে যাদের ম্যাথ রয়েছে, যেমন ধরো সৌম্যদীপ বা সঞ্জয়, ওরা অনেকটাই জানে সেন্ট্রাল টেন্ডেন্সি সম্পর্কে। দেখো, সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে আমরা খুব সহজ ভাষায় আমরা যেটাকে আমরা বুঝি, ইন জেনারেল আমরা এটাকে বুঝি, সেটাকে আমরা অ্যাভারেজ হিসাবে বুঝি। অ্যাভারেজ, ঠিক আছে? যে অ্যাভারেজটার মানে হচ্ছে মিন। মিন ভ্যালুটাকে আমরা বলি একটা মেজার, একটা মেজার। এবং এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি এই কথাটা কেন বলে, ধরা যাক আমার কাছে একটা সেট অফ ডেটা রয়েছে, ধরো সেট অফ ডেটাটার মধ্যে ধরো হাইট বলা রয়েছে, ধরো সে সেট অফ ডেটাটার মধ্যে ধরো হাইট বলা রয়েছে। বা ধরো একটা সেট অফ ডেটা রয়েছে, যে সেট অফ ডেটার মধ্যে একটা নির্দিষ্ট কোনো একটা রাস্তা, নির্দিষ্ট কোনো একটা রোড, সেই রোডের উপর দিয়ে সারাদিনে 24 ঘন্টায় কতগুলো গাড়ি গেছে, এবং এবং কোন একটা পার্টিকুলার জায়গায় ধরো কোন একটা মেশিন বসানো রয়েছে, যে মেশিনটা ক্যালকুলেট করছে প্রত্যেকটা গাড়ির স্পিডকে। ধরো সেই স্পিড গুলো ধরো এরকম 60, 50, 40, 30, 20, 10, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা সেট অফ ডেটা, এবং এই পুরোটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। এবং এই যে সেট অফ ডেটা, এখান থেকে যদি আমাকে সেন্ট্রাল টেন্ডেন্সি বের করতে বলে, সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা 3 রকম ভাবে বের করতে পারি। একটা হচ্ছে মিন, একটা মিডিয়ান, একটা হচ্ছে মোড, ঠিক আছে? তো এখান থেকে আজকে আমরা মূলত ফোকাস করব হচ্ছে মিনে। ফাইন। তো এই যে সেট অফ ডেটাটা, এখান থেকে আমাকে যদি এই সেট অফ ডেটা যদি সেন্ট্রাল টেন্ডেন্সি বের করতে বলা হয়, এবং আমরা যদি সেক্ষেত্রে যদি মিনটাকে যদি আমরা যদি ধরে নিই যে আমরা মিন দিয়ে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বের করব, তাহলে আমরা এখান থেকে স্বাভাবিকভাবে কি করব, যে এই প্রত্যেক জিনিসগুলোকে আমরা যোগ করব, যোগ করে যতগুলো সংখ্যা রয়েছে, মানে যতগুলো গাড়ির সংখ্যা, সে ততগুলো গাড়ির সংখ্যা দিয়ে আমরা ডিভাইড করব। ডিভাইড করলে আমরা একটা মান পাবো, যে মানটা দিয়ে আমরা বুঝাতে পারবো সেই ডেটাটার নেচারকে। বা ধরা যাক একটা ক্লাসরুম,
ধরা যাক একটা ক্লাসরুম, সেই ক্লাসরুমের আমরা গড় হাইট না, সেই ক্লাসরুমে আমরা ধরো 30 জন স্টুডেন্ট রয়েছে। একটা ক্লাসরুমে ধরো 30 জন স্টুডেন্ট রয়েছে, সেই 30 জন স্টুডেন্টের আমরা ধরো হাইট নিচ্ছি এবং ওখান থেকে আমরা কি বের করছি, ওখান থেকে আমরা তাদের অ্যাভারেজ হাইটটা বের করছি। এবং ওই যে সংখ্যাটা, ওই যে অ্যাভারেজ যে হাইটটা, অ্যাভারেজ হাইটটাও নিশ্চয়ই কোনো একটা সংখ্যা, কোনো একটা নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন, কোনো একটা নিউমেরিক্স। এবং ওই যে একটা সিঙ্গেল ভ্যালু, ওই সিঙ্গেল ভ্যালুটা দিয়ে কি হচ্ছে, পুরো ডেটা সেটটার কে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। এবং এই ক্ষেত্রে কোনো কমপ্লেক্সিটি থাকছে না। এবং ধরা যাক সেই ক্লাসের গড় উচ্চতাটা বেশ ভালোর দিকে, বা সেই ক্লাসের গড় উচ্চতাটা একটু কমতির দিকে, তাহলে আমরা সেই যে গড় উচ্চতা, সেই গড় উচ্চতা দেখে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই ক্লাসের বাচ্চাগুলো তাদের নিউট্রিশন একদম ঠিকঠাক। বা যদি কম থাকে তাহলে আমরা হয়তো বলতে পারি যে এই ক্লাসের বাচ্চাগুলো নিউট্রিশন লেভেল ঠিক নেই। তো এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি, এবং এই সেন্ট্রাল টেন্ডেন্সিকে আমরা কিসের মাধ্যমে দেখছি, মিনের মাধ্যমে দেখছি। এবং সেখান থেকে আমরা একটা কনক্লুসিভ একটা জায়গাতে আমরা আসতে পারছি। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা বলে থাকি সেন্ট্রাল টেন্ডেন্সি। এই জিনিসটাকে আমরা বলে থাকি কি, সেন্ট্রাল টেন্ডেন্সি। ঠিক আছে, তো এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি, এই সেন্ট্রাল টেন্ডেন্সির সিগনিফিকেন্স আমি একটু পরে আসছি। এই সেন্ট্রাল টেন্ডেন্সি পরে আসছি। এটা কেউ একটু মিউট করো। হ্যাঁ, হ্যাঁ, তো সেন্ট্রাল টেন্ডেন্সির সিগনিফিকেন্স আমি পরে আসছি, একদম শেষে আসছি। ঠিক আছে, তার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি, যে সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে একটা হচ্ছে মিন, যে সেন্ট্রাল টেন্ডেন্সি গুলোর মধ্যে একটা হচ্ছে মিন, সেই সেন্ট্রাল টেন্ডেন্সির কিছু প্রপার্টিজ থাকে, বা ওই যে মিন, সেই মিনের কিছু প্রপার্টিজ থাকে। ঠিক আছে, সেই প্রপার্টিজ গুলো কি, যে it should be simple to understand, it should be easy to calculate, it should be rigidly defined, it should be liable for algebraic manipulations, it should be least affected by sampling fluctuation, it should be based on all observation, and it should not be affected by extreme small or extreme large observation. ফাইন, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি একটা একটা করে আসছি, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি একটা একটা করে ডিসকাস করব। ফাইন, তো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, যে ইট শুড বি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। এই জিনিসটা কিরকম, যে কোনো একটা ডেটা, যেখান থেকে যে ডেটাটার আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা বুঝতে চাইছি, এবং সেই সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা যেভাবে বুঝতে চাইছি, সে বোঝার উপায়টা যাতে ভীষণ একটা সিম্পল একটা উপায় হয়, যাতে বিষয়টার মধ্যে যাতে কোনো কমপ্লেক্সিটি না থাকে, বা কোনো জটিলতা যাতে কোনো না থাকে। ঠিক আছে, এবং এই যে উপায়টা, এই উপায়টার মধ্যে কোনো জটিলতা ঢুকলে কি হবে, সেক্ষেত্রে সেটার কিছু লিমিটেশন চলে আসবে, অ্যাপ্লাইড ফর্মে কিছু লিমিটেশন চলে আসবে। সো ইট শুড বি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এবং অ্যাট দ্য সেম টাইম এই জিনিসটাকে ক্যালকুলেট করার একটা ইজি উপায় আমাদেরকে বের করতে হবে। ইট শুড বি ইজি টু ক্যালকুলেট। ফাইন, আর কি,
এই যে ক্যালকুলেশন, সেন্ট্রাল টেন্ডেন্সি গুলোকে মেজার করার এই যে ক্যালকুলেশন বা এই যে উপায়, সেটার একটা অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম থাকতে হবে। কেন একটা অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম থাকতে হবে? সেটার যদি কোনো স্বাভাবিকভাবেই সেটা যদি কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম যদি না থাকে, কোনো একটা ডেটা সেন্ট্রাল টেন্ডেন্সিকে মেজার করার, তাহলে কি হবে? তাহলে যে যেরকম ভাবে পারবে তারা নিজেদের মতন করে সেটাকে অ্যাপ্লাই করবে, এবং তার ফলে কি হবে? তার ফলে একই সেট অফ ডেটাতে যদি দুজন ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল যদি কাজ করে, তাহলে স্বাভাবিকভাবে সেটা ডিফারেন্ট রেজাল্ট শো করবে। এবং এই যে আমি যে বারবার বলছি সেট অফ ডেটা, এখানে আমরা দু ধরনের সেট অফ ডেটা আমরা পাবো। একটা হচ্ছে গ্রুপ ডেটা, আরেকটা হচ্ছে আনগ্রুপ ডেটা। একটা গ্রুপ ডেটা আর একটা হচ্ছে আনগ্রুপ ডেটা, ঠিক আছে? তো গ্রুপ ডেটা কিরকম দেখতে হয় বা আনগ্রুপ ডেটা কি, সেগুলো আমি পরে আসছি। আশা করি যারা ম্যাথসের স্টুডেন্ট তারা কিছুটা হলেও জানো গ্রুপ এবং আনগ্রুপ ডেটা গুলো কিরকম হয়, ঠিক আছে? দেন তার পরের পয়েন্টটা কি বলছে, যে ইট শুড বি লায়াবল ফর অ্যালজেব্রিক ম্যানিপুলেশন। এবং এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু অ্যালজেব্রিক ম্যানিপুলেশনের উপরে পুরোটা দাঁড়িয়ে। এই পুরো ফর্মটা অ্যালজেব্রিক ম্যানিপুলেশনের উপরে দাঁড়িয়ে। মানে কোনো একজন ইন্ডিভিজুয়াল যদি ক্যালকুলেট করতে গিয়ে যদি কোনো মিস্টেক করে, স্বাভাবিকভাবেই তার রেজাল্ট ভুল আসবে। সো পুরো লায়াবিলিটিসটা হচ্ছে সেই অ্যালজেব্রিক অ্যাপ্লিকেশনের উপরে, মানে কে কিভাবে জিনিসটাকে অ্যাপ্লাই করছে বা কে কিভাবে অঙ্কটাকে করছে সেটার উপরে। দেন তারপরে সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে স্যাম্পলিং ফ্ল্যাকচুয়েশন। সেটা হচ্ছে স্যাম্পলিং ফ্ল্যাকচুয়েশন। ধরা যাক আমরা একটা স্কুলে গেছি, ঠিক আছে? স্কুলে গিয়ে ধরো আমরা প্রত্যেকটা ক্লাস 1 2 3 4 5 6 7 8 করে প্রত্যেকটা ক্লাসের আমরা অ্যাভারেজ হাইট মাপছি, আমরাও মাপলাম, এবং একই সাথে আরেকটা গ্রুপ যারা আমাদের সাথেই কাজ করছে তারাও মাপলো, এবং দেখা গেল যে দুজনের ডেটাতে কিছু মানে কিছু কি বলবো, কিছু গড়বড় রয়েছে। দুজনের ডেটাতে কিছু গড়বড় রয়েছে। সেটা কেন? সেটা হচ্ছে, ধরা যাক হয়তো এই যে দুটো স্টাডি গ্রুপ হয়তো কোনো ইন্ডিভিজুয়ালকে তাদের মেজারমেন্ট নেওয়ার সময় হয় বাদ দিয়ে দিয়েছে, বা যখন ক্যালকুলেশন যখন করেছে হয়তো কেউ হয়তো বাদ চলে গেছে, কোনো একটা ডেটা হয়তো বাদ চলে গেছে, বা এরকমও হতে পারে সেটা হচ্ছে যে ডেটা নেওয়ার ক্ষেত্রে কোনো উল্টো পাল্টা হয়েছে, যেটাকে এই জিনিসগুলোকে আমরা বলে থাকি স্যাম্পলিং ফ্ল্যাকচুয়েশন। এই জিনিসগুলোকে আমরা বলে থাকি স্যাম্পলিং ফ্ল্যাকচুয়েশন, ঠিক আছে? আরেকটা সেটা হচ্ছে যে কোনো সেন্ট্রাল টেন্ডেন্সি বা যে কোনো ধরনের এই ধরনের সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে যেগুলো পড়ছে মিন, মিডিয়ান, মোড, ঠিক আছে? এইগুলো আমরা যখন ক্যালকুলেট করি, মানে যখন কোনো সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা যখন ক্যালকুলেট করি, সেখানে আমরা প্রত্যেকটা অবজারভেশনকে সেখানে রাখার চেষ্টা করি, মানে প্রত্যেকটা ডেটা, মানে একটা ক্লাসে 30 জন রয়েছে, 30 জনের ডেটাটাই আমরা সেখানে রাখার চেষ্টা করি, ঠিক আছে? এবং সেই 30 জনের ডেটা যদি না রেখে আমরা ধরো যদি 10 জনের ডেটা নিই, তাহলে সেখান থেকেই কোনোভাবে আমরা ওই পপুলেশনটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি না, কোনোভাবেই আমরা সেই পপুলেশনটাকে রিপ্রেজেন্ট করতে পারি না। এবং এই ক্ষেত্রে একটা অসুবিধা থাকে। ধরা যাক আমরা সেই ক্লাসের মানে হাইট যে বাচ্চাগুলোর বেশি, সেই বাচ্চাগুলোকেই হয় আমরা বাই এনি চান্স আমরা তাদেরকে চুজ করেছি, বা এমন এমন বাচ্চাদের আমরা চুজ করেছি র্যান্ডামলি যাদের হাইট কিনা শর্ট, মানে ধরো 50 জন রয়েছে, আমরা আমাদের রিসার্চ স্টাডিতে আমরা ঠিক করেছি আমরা 10 জনকে নেব, এবং 10 জনই দেখলাম, ঠিক আছে, যেহেতু র্যান্ডাম স্যাম্পলিং এর মধ্যে দিয়ে যেহেতু নেওয়া হয়েছে, 10 জনই দেখলাম তাদের হাইট দেখলাম খুব একটা বেশি নয়,
হাইট। কিন্তু আমরা যদি ক্লাসের প্রত্যেকটা বাচ্চাকেই নিতাম, যদি 50 জনকেই নিতাম, তাহলে সেক্ষেত্রে যেটা হতো সেটা হতো যে আমরা অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনটা আমরা দিতে পারতাম। তাহলে কি হতো, অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনটা আমরা দিতে পারতাম। এবং এই ক্ষেত্রে এই যে মিনের যে মান, মানে অ্যাভারেজের যে মান, সেই অ্যাভারেজের মান ভীষণভাবে ফ্ল্যাকচুয়েট করে বা ভীষণভাবে এফেক্টেড হয় যে আমরা যদি এক্সট্রিমলি স্মল এবং এক্সট্রিমলি লার্জ অবজারভেশন গুলোকে যদি মানে আমরা যদি মানে কনসিডার করি। ধরা যাক, আমি এক্সাম্পল হিসাবেই বলছি, ধরা যাক একটা ক্লাসে ধরো 20 জন ধরো রয়েছে, বা ধরো 30 জন ধরো রয়েছে, এবং তাদের ধরো উচ্চতা ধরো 10, 11, 12 এরকম ভাবে 20 অব্দি রয়েছে। আবার ওই একই ক্লাসেরই এরকম ভাবে 20 থেকে শুরু করে 30 অব্দি রয়েছে, মানে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 29, 30। ঠিক আছে, এবার আমরা যদি মনে করলাম আমরা আমাদের স্টাডির জন্য 5 জন বাচ্চাকে নেব প্রত্যেকটা ক্লাস থেকে। এবার আমরা বাই এনি চান্স আমরা ধরা যাক এই 25 যাদের হাইট 25 থেকে 30 নিচ্ছি। তাহলে কি হচ্ছে, তাহলে সেটা এক্সট্রিমলি হাই চলে যাচ্ছে, এক্সট্রিমলি হাইয়ের দিকে চলে যাচ্ছে। আবার যদি আমরা যদি 10 থেকে 15 নিই, তাহলে সেটা এক্সট্রিমলি লোয়ের দিকে চলে যাচ্ছে। তার মানে আমরা যখন এই সেকশনটাকে নিচ্ছি তখন আমাদের ডেটাটা একরকম পাবো, তাদের অ্যাভারেজ হাইট একরকম পাবো। আবার যখন এদেরকে নেব তখন তাদের অ্যাভারেজ হাইট আরেক রকম পাবো। এইটা একটা সমস্যা হতে পারে। আবার ধরা যাক এই একই ক্লাসেরই বাচ্চা রয়েছে 10, 11, 12, 13, 14, ঠিক আছে, এরকম ভাবে ধরো 20 অব্দি রয়েছে, এরকম ভাবে ধরো 20 অব্দি রয়েছে। আবার লাস্ট দুটো বাচ্চা লাস্ট দুটো বাচ্চা লাস্ট দুটো বাচ্চা দেখলে হাইট দেখলে 29, 30। এবার তুমি সবাইকেই নিলে, এবার সবাইকে এই যে নিলে, নেওয়ার ফলে কি হলো, ওই যে লাস্ট যে দুটো বাচ্চা যাদের হাইট 29, 30, সেই 29, 30 এর জন্য কি হলো, তাদের অ্যাভারেজ মানটা বেড়ে গেল। তাদের অ্যাভারেজ মানে তাদের গড় উচ্চতা, ক্লাসের গড় উচ্চতা ওই দুজনের উচ্চতা বেশি হওয়ার জন্য কিছুটা বেড়ে গেল। এই জিনিসগুলোকে আমরা বলি স্যাম্পলিং এরর। এবং এই যে 29, 30, এই যে দুজন বাচ্চা, এখন এই যে স্ট্যাটিস্টিক্স যেটা, এগুলো তো অ্যাকচুয়ালি তো স্ট্যাটিস্টিক্যাল জিনিস। এবং এই ধরনের জিনিসগুলোকে আমরা যখন সফটওয়্যারে যখন ফেলি, ঠিক আছে, তখন সফটওয়্যার যেমন আমাদের যেমন রেজাল্ট দেয়, একটা ম্যাথমেটিক্যাল একটা আউটপুট যেমন দেয়, একই সাথে অ্যাট দ্য সেম টাইম ওরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেয়। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দিয়ে আমরা বুঝতে পারি যে কতজন বাচ্চা ওই টুয়ার্ডস সেন্ট্রাল টেন্ডেন্সির দিকে কনসেন্ট্রেট করছে। মানে ধরা যাক এই যে 10 থেকে 30 আমরা যে বাচ্চাগুলোকে পেয়েছি, তাদের মধ্যে আমরা অ্যাভারেজ মানটা পেলাম ধরা যাক 15। এবারে ওই যে স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারে জিনিসটা দেখানো থাকে, এইখানে এই 15 লেখাটা এরকম ভাবে থাকে, এবং এই 15-র চারদিকে এরকম এরকম ভাবে বিন্দু বিন্দু মতন করে অনেক বিন্দু সাজানো থাকে, ঠিক আছে। এবং এখান থেকে এরকম একটা সার্কেল থাকে, আর বাইরে এরকম দুটো বিন্দু থাকে, ঠিক আছে। তো আমরা এই লাস্ট দুটো বিন্দুকে আমরা বলি যে এরা আউটস্কার্টসে রয়েছে, এবং এই দুটো বিন্দু
বা এখানে যদি আরো যদি দুটো যদি যোগ হয়, তার মানে আমরা এখান থেকে এটা বুঝতে পারি যে এই দুটো বিন্দুর জন্য বা এই চারটে ডেটার জন্য পুরো ডেটাটা আফেক্টেড হচ্ছে। তখন আমরা এই চারটেকে তখন আমরা সাইড করে দিই। মানে আউটস্কার্টসে যত বেশি নাম্বার অফ ইন্ডিভিজুয়াল থাকবে তত বেশি ডেটাটা স্পার্স, মানে ছড়ানো ডেটাটা। আর যত এই টুয়ার্ডস সেন্ট্রাল টেন্ডেন্সির দিকে যত বিন্দুগুলো যত বেশি জড়ো হয়ে থাকবে তত ডেটাটা কনসেন্ট্রেটেড ডেটা। মানে ডেটাটার মধ্যে ভ্যারিয়েশন খুব একটা বেশি নেই, ডেটাটার মধ্যে ভ্যারিয়েশন খুব একটা বেশি নেই। মানে ডেটাটা ডেটাটা হোমোজাইগাস ডেটা, মানে হেটেরোজাইগোসিটি ডেটাটার মধ্যে নেই, বা হেটেরোজিনিটি ডেটাটার মধ্যে নেই। ঠিক আছে, হোমোজিনিয়াস ডেটা বা কনসেন্ট্রেটেড ডেটা, তখন আমরা সেটাকে বলি স্ট্যাটিস্টিক্স এর ভাষায়। তো এই জিনিসটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। ঠিক আছে, এবার এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি, এবার এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি 10 মিনিটের মধ্যে এই সেশনটা শেষ হবে। ঠিক আছে, আমি 1 মিনিট আগে রিমাইন্ডার দেবো, আমার কাছে রিমাইন্ডার এসছে। হোয়াটএভার, এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি, এই সেন্ট্রাল টেন্ডেন্সিকে আমরা বিভিন্নভাবে মেজার করতে পারি। একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, একটা হচ্ছে ওয়েট মিন, আর একটা হচ্ছে মিডিয়ান। ঠিক আছে, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন এবং এই ওয়েট মিন, এই দুটো আজকে আমরা দেখবো। এবং আরো কিছু রয়েছে, যেমন ধরো মোড রয়েছে, জিওমেট্রিক মিন রয়েছে, হারমোনিক মিন রয়েছে, এগুলো আমরা পরে একটা একটা করে দেখবো। এবং আমাদেরকে যখন পরীক্ষায় যখন সেন্ট্রাল টেন্ডেন্সির উপর যখন 10 নম্বরের যখন শর্ট নোট দেবে, সেই শর্ট নোটের জন্য কতটা কি লিখতে হবে সেটা আমি ডিসকাস করে দেবো পরে। ফাইন, আগে আমি জিনিসটা একটু বুঝিয়ে নিই যে এই অ্যারিথমেটিক মিন আমরা সাধারণত কিভাবে বের করে থাকি। এটা তোমরা অনেকেই জানো, নর্মাল আমরা যেরকম ভাবে মিন যেভাবে বের করে থাকি, মানে যেভাবে আমরা গড় যেভাবে বের করে থাকি, সেরকম ভাবেই আমরা নর্মালি অ্যারিথমেটিক মিনটা আমরা এখানে ক্যালকুলেট করি। ঠিক আছে, এবং এখানে আমরা দু ধরনের ডেটা সেট পাই, একটা হচ্ছে গ্রুপ ডেটা আর একটা হচ্ছে আনগ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটা হচ্ছে কোনগুলো, 1, 2, 3, এরকম ভাবে যে ডেটাগুলো, মানে এক একটা সংখ্যা সংখ্যা হিসাবে যে ডেটাগুলো যখন থাকে তখন সেগুলোকে আমরা বলি আনগ্রুপ ডেটা। মানে 1, 2, 3, 4, 5, 6 এরকম ভাবে যে ডেটাগুলো, সেগুলোকে আমরা বলি আনগ্রুপ ডেটা, সেগুলোকে আমরা বলি আনগ্রুপ ডেটা। আরেক ধরনের ডেটা হয়, সেটা হচ্ছে গ্রুপ ডেটা। গ্রুপ ডেটাটা কিরকম হয়, গ্রুপ ডেটাটা কিরকম হয়, গ্রুপ ডেটাটা হয় তখন এরকম ভাবে একটা ছক দেওয়া থাকে। অনেকেই জানো হয়তো যাদের ম্যাথ ছিল, এরকম ভাবে একটা ছক দেওয়া থাকে। ঠিক আছে, এরকম ভাবে একটা ছক দেওয়া থাকে। ঠিক আছে, আহ এবং এরকম ভাবে জিনিসটা সাজানো থাকে। সেটা হচ্ছে যে 0 to 4 বা 0 to 5, ঠিক আছে, 6 to 10, 11 to 15, ঠিক আছে, 16 to 20, ঠিক আছে, এইগুলোকে আমরা বলি গ্রুপ ডেটা। এবং এই যে 0 to 5, 6 to 10, এইগুলো ধরো এটা মানে এরকম ভাবে গ্রুপিংটা আমরা বয়স ধরেও করতে পারি, মানে 0 থেকে 5 বছর, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20। ঠিক আছে, এবং এই 16 থেকে 20 মধ্যে যে সমস্ত বাচ্চা আছে তাদের হাইট গুলোকে আমরা এক জায়গায় রাখছি, 11 থেকে 15 যাদের রয়েছে তাদের হাইট গুলো এক জায়গায়, এরকম ভাবে আমরা ডেটাটাকে আমরা গ্রুপিং আমরা করতে পারি। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে কি করতে হয়, এই ক্ষেত্রে একটা এখান থেকে একটা মিড ভ্যালু বেরিয়ে আসে, এখান থেকে একটা মিড ভ্যালু বেরিয়ে আসে। ঠিক আছে, এই যে ধরো
0 to 5, এখান থেকে আমরা একটা মিড ভ্যালু বের করি, ঠিক আছে। আবার ধরো 5 to 10, ওখান থেকে আমরা একটা মিড ভ্যালু বের করি। এটা আরো ভালো বোঝা যাবে, এটা আমি যদি 5 না করে, এটা যদি আমি যদি 5 না করে এটা আমি যদি 5 না করে ধরো 0 to 10 করলাম, 0 to 10 করলাম, তারপরে ধরো 10 to 20 করলাম, 20 to 30 করলাম, 30 to 40 করলাম, আবার 40 to 50 করলাম, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনের জন্য কি করি, গ্রুপ ডেটার ক্ষেত্রে এখান থেকে আমরা একটা মিড ভ্যালু আমরা বের করে আনি। এখান থেকে আমরা কি করি, এখান থেকে আমরা একটা মিড ভ্যালু বের করে আনি, ঠিক আছে, ফাইন। এখান থেকে আমরা কি করি, এখান থেকে আমরা মিড ভ্যালুটা কত, 0 to 10 এর মিড ভ্যালু মানে হচ্ছে মাঝখানের যে মানটা, সেটা হচ্ছে ধরো 5, এটার মিড ভ্যালু 5, ঠিক আছে। তারপরেরটার কত, 15, ঠিক আছে। তারপরেরটা কত, 25, ঠিক আছে। তারপরেরটা কত, 35, তারপরেরটা কত, 45। এবং এই যে প্রত্যেকটা যে মিড ভ্যালু, মানে 0 থেকে 10 বছরের মধ্যে যে যে বাচ্চা তাদের এইটা, 10 থেকে 20 এইটা, 20 থেকে 30 এইটা, 30 থেকে 40 এইটা, 40 থেকে 50 এইটা মিড ভ্যালু। এবং এই যে পাঁচ, পাঁচ হচ্ছে আমাদের মিড ভ্যালু, 5 হচ্ছে আমাদের মিড ভ্যালু, ঠিক আছে। এবং এখান থেকে কি করতে হয়, এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিটা আমরা এখান থেকে বের করি। ফ্রিকোয়েন্সি মানে, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এই যে ধরো 5 বছরের যারা বাচ্চা, সে 5 বছরের বাচ্চাগুলো কতবার, মানে কতগুলো 5 বছরের বাচ্চা রয়েছে বা কতগুলো 15 বছরের বাচ্চা রয়েছে, ঠিক আছে, সেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। সেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। ধরা যাক এটা ধরো 4, ধরো এটা ধরো 3, ধরো এটা ধরো 2, ধরো এটা 2, বা ধরো এটা ধরো 4, ঠিক আছে। এখান থেকে আমরা এরকম ভাবে তারপরে ফ্রিকোয়েন্সি বের করি। ফ্রিকোয়েন্সি বের করে কি করি, ফ্রিকোয়েন্সি বের করে এখান থেকে তারপরে আমরা এমএফ বের করি, মানে মিড ভ্যালু তার সাথে ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা গুণ করি। মিড ভ্যালু তার সাথে ফ্রিকোয়েন্সি, মিড ভ্যালুর সাথে ফ্রিকোয়েন্সি আমরা গুণ করি, গুণ করে আমরা পাই এমএফ। এখান থেকে আমরা পাই এমএফ টা আমরা পাই। এখানে এটা গুণ করে আসবে 20, এটা গুণ করে আসবে 45, ঠিক আছে। এটা গুণ করে আসবে 50, এটা গুণ করে আসবে 70, ঠিক আছে। এটা গুণ করলে আসবে কত, 180, ঠিক আছে। এরকম ভাবে এখান থেকে আমরা এমএফ টা এখান থেকে আমরা বের করি। বের করে কি করি, বের করে কি করি, এই যে এফ, এই যে এফ, এই এফ এর আমরা সাম করি, এই যে এফ, এফ এর আমরা সাম করি, ঠিক আছে। এবং একইভাবে এই যে এমএফ, এই এমএফ এরও আমরা সাম করি, ফাইন। এবং তারপরে এখান থেকে যখন আমাদের যখন মিন বের করতে বলা হয়, তখন আমরা এমএফ ডিভাইডেড বাই এফ, এমএফ ডিভাইডেড বাই এফ, বা এখানে ফ্রিকোয়েন্সিকে অনেক জায়গায় তোমরা দেখবে এক্স হিসাবেও ধরে, ঠিক আছে। কোন জায়গায় দেখবে আবার হ্যাঁ, অনেক জায়গায় দেখবে এই যে এফ, এই যে ফ্রিকোয়েন্সিকে অনেক জায়গায় আবার এক্স হিসাবেও ক্যালকুলেট করে। তো এখান থেকে আমাদের এই যে গ্রুপ ডেটাটা, এই গ্রুপ ডেটাটাকে যখন আমরা যখন মিনে যখন ফেলি, তখন মিন ভ্যালুটা এখান থেকে কি করে বের করে, এমএফ ডিভাইডেড বাই এফ, তাই তো। এখান থেকে যখন মিনটা যখন বের করে, তখন এখানে এটা কি করে, এমএফ ডিভাইডেড বাই এফ,
এরকম ভাবে মিন ভ্যালুটা বের করে। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্রুপ ডেটার ক্ষেত্রে এইভাবে আমরা মিন ভ্যালুটা এখান থেকে আমরা বের করতে পারি। আর আনগ্রুপ ডেটার ক্ষেত্রে মানে যেখানে ধরো এরকম ভাবে রয়েছে তাদের গড়, তাদের প্রত্যেকজনের উচ্চতা 30, 31, 32, 33, 34 এরকম ভাবে যেখানে রয়েছে, সেখানে আমরা কি করি, সেখানে টোটালটা আমরা দেখি। টোটাল দেখে যতজন বাচ্চা রয়েছে, ধরা যাক 20টা বাচ্চা বা 30টা বাচ্চা, সেই টোটালটা প্রত্যেকের উচ্চতার যোগফল ডিভাইডেড বাই যতজন বাচ্চা রয়েছে সেটা, সেখান থেকে আমরা অ্যারিথমেটিক মিন ওরকম ভাবে বের করি। তো এইটা হচ্ছে অ্যারিথমেটিক মিনের দুটো ভাগ, একটা হচ্ছে ফর আনগ্রুপ ডেটা আর একটা হচ্ছে ফর গ্রুপ ডেটা। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে?